পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান 14 অধ্যায়, এটি হচ্ছে লাস্ট চ্যাপ্টার। তো আজকে আমরা সমাধান করব পুরো 14 অধ্যায়ে যা যা আছে একটি ভিডিওতে সমাধান করে দেখাবো। তো কী কী সমাধান করব বলে দিই। 93 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে 94 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 95 পৃষ্ঠা, তারপরে সর্বশেষ দেখো আমাদের আছে 97 পৃষ্ঠা। এটি সমাধানের পর দেখো আর আমাদের কিছু নেই। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এটি হচ্ছে লাস্ট অধ্যায়। তো বলে দিই, এটি আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওটা বড় চ্যানেল, তোমরা সবাই জানো। তো এই চ্যানেলটি নতুন খুলেছি, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে 93 পৃষ্ঠায় কী বলেছে। এখানে বলেছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, এবং তারপর এখানে বলেছে বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। উপরে ছক অনুযায়ী বিভিন্ন সময়ে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করি, এবং ঘনত্ব নির্ণয় করার পর এটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। তো দেখো এই বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, এই দেখো এখানে বলা আছে। এই যে এই নিচের থেকে হবে জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি এক জায়গার বসবাসরত মোট লোক সংখ্যা মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে খুব সহজে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এই হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপর দেখো এখানে নিচে 1 নম্বর বলেছে বাংলাদেশের ক্ষেত্রফল এত বর্গমিটার। তো এটির উত্তর আমরা জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করব। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই দেখো প্রশ্ন। তো 1961 সালে হবে হচ্ছে 5,52,00,000 এত বর্গমিটার। তারপরে দেখো 1947 সালে হবে কি এই 7,64,00,000, এবং 1981 সালে হবে 8,11,00,000, 1999 সালে হবে 12,14,00,000। তারপরে নিচে আরও আছে দেখো। এই যে দেখো এখানে বলেছে 1974 সালে 7,64,00,000, 1981 সালে হবে 8,11,00,000, 1991 সালে হবে 12,14,00,000, 2001 সালে হবে 12,13,00,000, 2011 সালে হবে 14,07,00,000। তারপরে দেখো এখানে সর্বশেষ আছে 2011 সাল তো হয়ে গেছে, এবং 2022 সালে হবে 16,51,00,000। তো এই ছিল উত্তর। তো আমরা কিন্তু এই ঘনত্ব নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, এই যে 22 সাল পর্যন্ত। তো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো এখানে কি বলা আছে, যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের কি ঘটবে? আমাদের খাদ্য সংকট দেখা দিবে। ঠিক আছে, আমাদের কি ঘটবে? খাদ্য সংকট দেখা দিবে। এই যে দেখো উত্তর এখানে দেওয়া আছে। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দিবে। তো তোমরা যে এখান থেকে লিখবে যে জনসংখ্যা বৃদ্ধি, এই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে এই যে দেবে পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি দিয়ে দিও। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলা আছে। নিচে দেখানো ছকের মধ্যে একটি ছক তৈরি করবে, এবং এখানে বলেছে বাড়তি জনসংখ্যার জন্য আমাদের আরও কী কী প্রয়োজন। জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আরও কী প্রয়োজন হবে তা ছকে লিখি। মানে যদি জনসংখ্যা অধিক হয় তাহলে আমাদের আরও কী কী সাথে প্রয়োজন সেটা লিখতে হবে, এবং কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। তো আমাদের কী কী প্রয়োজন, এখানে ঘর দিয়েছে 1, 2, 3, তাহলে আমরা এখানে 3টি লিখব, চাইলে বেশিও লিখতে পারো। তো এই যে খাদ্যের বেশি প্রয়োজন, বস্ত্রের বেশি প্রয়োজন, বাসস্থানের বেশি প্রয়োজন। ঠিক আছে, এবং ভূমিরও বেশি প্রয়োজন। তো এই অপশানগুলোই তোমরা ওখানে লিখে দিবা। ঠিক আছে, তারপর দেখো এখানে আরও আছে, তোমরা চাইলে অনেকগুলো দিতে পারো। এই যে চিকিৎসার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। ঠিক আছে, তো এইগুলোই।
এগুলো আমাদের আরও প্রয়োজন। তো শিক্ষার আর চিকিৎসা ও খাদ্যের এগুলো কিন্তু তোমাদের অভাব পড়বে তখন জনসংখ্যা বৃদ্ধি পেলে, কারণ সবার খরচ বহন করা তো সম্ভব নয়। সেজন্য তোমরা শুধু এই যে এইগুলোই দিবা, আমি এই যে এইগুলা, এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি, এইগুলো দিবা। আরও এইগুলোর প্রয়োজন, জনসংখ্যা বৃদ্ধি হলে কিন্তু আমাদের এইগুলোর বেশি প্রয়োজন হয়, কারণ জনসংখ্যা যদি এক ফ্যামিলিতে 5 জন থাকে, ওই ফ্যামিলিতে যদি আরও 5 জন এনে দেওয়া হয় তাহলে কি আমাদের খাদ্যের প্রয়োজন আরও। তারপরে জায়গা, ঠিক আছে, জায়গার আরও বেশি প্রয়োজন। 5 জনের জায়গায় কি 10 জন থাকতে পারে? পারে না। তারপরে আমাদের বস্ত্র, 5 জন যা পরে, আরও 5 জন যদি অতিরিক্ত আনা হয় তাহলে সেই 5 জনের জন্য আরও বস্ত্রের প্রয়োজন। তো এগুলোর জন্য আরও আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে নেক্সটে বলেছে কি, নিচে দেখানো ছকের মতো একটি খাতায় ছক তৈরি করি এবং তার আগে বলেছে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কী প্রভাব ফেলেছে। তো চলো আমরা এটির উত্তর আগে দেখে নিই। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কী প্রভাব পড়েছে, এই যে দেখো উত্তর, এই যে এই হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে এই দেখো। পরিবেশের ওপর জনসংখ্যা ব্যাপকভাবে প্রভাব রয়েছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করেছে, বাড়িঘর, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতেও অধিক জমি ব্যবহার করেছে। বনভূমি ধসের ফলে বাস্তু সংস্থানের পরিবর্তন হয়, জীবের আবাসস্থল ধ্বংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্তি হয়। এছাড়াও বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় হয়, ঠিক আছে। এই যে পরিবেশের উপর কিন্তু এইগুলো প্রভাব পড়েছে, ঠিক আছে। তো আমি এটির উত্তর কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা এই বক্সটি সমাধান করব। এই বক্সে আছে নিচের দেখানো ছকের মতো একটি ছক তৈরি করব এবং ক্ষতিকর প্রভাব এবং কারণ লিখব। যেখানে বলেছে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রভাব এবং এর তালিকা তৈরি করো, ঠিক আছে। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই, আর এখানে সহপাঠীদের সাথে উত্তরটি নিয়ে আলোচনা করবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। দেখো একটু নিচের দিকে দেখাই, কি এই যে দেখো এখানে ক্ষতিকর প্রভাব, বনভূমি ধ্বংস ও জীববৈচিত্র্যের ক্ষতি। আর কারণ কি হবে, এই যে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বাসস্থান, কৃষি জমি এবং শিল্পায়নের জন্য বনভূমি উজাড় করা হয়। এতে অনেক উদ্ভিদ ও প্রাণী তাদের বাসস্থান হারায়, এতে বিলুপ্তি ও ঝুঁকিতে পড়ে। তারপরে আছে বায়ু ও পানি দূষণ বৃদ্ধি। কারণ কি হবে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্প কারখানা, যানবাহন এবং গৃহস্থলীর জন্য বজ্র বৃদ্ধি পায়, যা বায়ু ও পানিকে দূষিত করে। তারপরে আছে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার। কারণ কি হবে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে পানি, খনিজ পদার্থ, জ্বালানি ইত্যাদির মতো প্রাকৃতিক সম্পদের উপর চাপ সৃষ্টি হয়, যার ফলে এসব সম্পদের দ্রুত ক্ষতি হয়। তো আমাদের কিন্তু দেখো এগুলা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো 95 পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা নেক্সটে চলে যাব। এখানে আছে দেখো টিক চিহ্ন, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নেই। তো দেখো এখানে 1 নাম্বার টিক চিহ্নতে বলা আছে নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? খাদ্য। তারপরে দেখো 2 নাম্বারে বলা আছে জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গার লোক সংখ্যা। 3 নম্বরে হবে কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর হবে কয়লা। তারপরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? বৈশ্বিক উন্নয়ন, ঠিক আছে। তো চলো আমরা এগুলো কমপ্লিটের পরে এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব। 1 থেকে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1-এ আছে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়ে? পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধি। 3টি ক্ষতিকর প্রভাব লিখি। অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রেখেছে? তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং কর্মসংস্থানের মতো মৌলিক ও অন্যান্য সকল প্রকার পণ্যের চাহিদা বাড়বে। 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে
প্রশ্ন উত্তর হচ্ছে এই যে বনভূমি ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস, অধিক জনসংখ্যা আর জন্য বাসস্থান, কৃষি জমি এবং শিল্পের প্রয়োজন। বনভূমি উজাড় করা হয় যা জীববৈচিত্র্যের বিলুপ্ত ঘটায়। দূষণ বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্পায়ন ও নগরায়ন বাড়ে, ফলে বায়ু, পানি ও মাটি দূষণ বৃদ্ধি পায় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। প্রাকৃতিক সম্পদের ওপর চাপ, বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে পানি, খনিজ পদার্থ ও জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় যা তাদের দ্রুত নিঃশেষ করে। তো অতিরিক্ত চাপ সৃষ্টি যা তাদের দ্রুত নিঃশেষ করে। 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বীজ ও সার ব্যবহার। বিজ্ঞান উন্নত মানের বীজ ও সার উদ্ভাবন করেছে যা ফসলের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়েছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, প্রযুক্তির সাহায্যে ট্রাক্টর, হারভেস্টার, সেচ পাম্পের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে অধিক জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে। রোগ ও পোকা দমন, কীটনাশক ও বালাইনাশকের মতো রাসায়নিক এবং জৈব পদ্ধতি ব্যবহার করে ফসলের রোগ ও পোকা দমন করা যায় যা উৎপাদন নিশ্চিত করে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব 1 থেকে 4টি। আমরা কেন বিজ্ঞান প্রযুক্তি শিখেছি? মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে? বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়েছে? জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজে রোগাক্রান্ত হচ্ছে? তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। প্রশ্ন উত্তর, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি কারণ এটি আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে, নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে এবং আধুনিক জীবনে প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে। বিজ্ঞান আমাদের প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করতে শেখায় আর প্রযুক্তি সেই জ্ঞানকে ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য নতুন সরঞ্জাম ও পদ্ধতি তৈরি করে। এর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি উন্নত পৃথিবী গড়ে তোলার পথ তৈরি হয়। 2 নম্বর প্রশ্ন উত্তর, মানুষ কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেছে মূলত ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কীটপতঙ্গ ও রোগবালাই থেকে ফসলকে রক্ষা করার জন্য। রাসায়নিক সার মাটির উর্বরতা বাড়িয়ে ফসলে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে, ফলে ফলন বাড়ে। অন্যদিকে কীটনাশক ফসলের ক্ষতি সাধনকারী পোকা ও রোগ জীবাণু দমন করে, যার ফলে ফসলের অপচয় কমে এবং কৃষকেরা ভালো ফলন পায়। 3 নম্বর প্রশ্ন উত্তর, বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে কারণ গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বনভূমি ধ্বংস হলে এর কার্বন বায়ুমণ্ডলে মুক্ত হয়। এছাড়া জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কারণ অনেক প্রাণী ও উদ্ভিদ আমাদের বাসস্থান হারাচ্ছে। মাটি ক্ষয় এবং বৃদ্ধি পাচ্ছে কারণ গাছপালা মাটি ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। তো দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নের উত্তর এই হচ্ছে প্রশ্ন উত্তর হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ সহজে রোগাক্রান্ত হয় এবং কারণ ঘনবসতিপূর্ণ এলাকায় রোগ জীবাণু দ্রুত ছড়াতে পারে। অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাব এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে রোগের বিস্তার সহজ হয়। এছাড়া পুষ্টিহীনতা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যা তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, আর নেই, এখানেই শেষ। তো অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।